শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আর কিছুক্ষণ পর 5 আগস্ট, বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, তার দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক আগে শিক্ষাঙ্গনে যে ঘটনাগুলো ঘটে গেল তা নিঃসন্দেহে অপ্রত্যাশিত, অনভিপ্রেত এবং কারোই কাম্য নয়। কারণ 2024-এর যে গণ অভ্যুত্থান, সেখানে এটি প্রত্যাশা ছিল শিক্ষার্থীরা ভয়মুক্ত একটি বৈষম্যহীন শিক্ষাঙ্গন পাবে, শান্তিপূর্ণ সহাবস্থান হবে এবং সেখানে সংঘাতের পরিবর্তে যুক্তিতেই তাদের নেতৃত্ব নির্ধারিত হবে, প্রতিযোগিতা হবে যুক্তিতে। কিন্তু সেই বিষয়টি দেখা যাচ্ছে না। বিশেষ করে যখন দ্বিতীয় বর্ষপূর্তি ঠিক তার আগে যখন এ ধরনের ঘটনা ঘটে, নিঃসন্দেহে সেটি আশাহত করে। আমরা সেই আলোচনাই আজকে করব। সঙ্গত কারণে আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি ছাত্রদল শিবির সংঘাত কেন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ, রয়েছেন কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনাব রেজাউল করিম শাকিল। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার হোসেন মজুমদার। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। জুলাই আন্দোলনের পুরো কৃতিত্ব দেশের মানুষকে দিলেন প্রধানমন্ত্রী। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতি। গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তারেক রহমান। রাজনীতিবিদরা জুলাইকে ধারণ করলে মতানৈক্য থাকতো না, মন্তব্য জামায়াত আমিরের। আন্দোলনের চেতনা মুছে ফেলার পরিকল্পনা হলে রুখে দাঁড়ানোর প্রত্যয়। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে, অভিযোগ নাহিদের। রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ। 5 আগস্ট ঘিরে হুমকি দেখছে না ডিএমপি। জুলাই সনদের আলোকে সংবিধানের 18তম সংশোধনী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে বিরোধী দল যুক্ত হওয়ার আশাবাদ। দলীয় মত চাপিয়ে দেয়া হবে না, আশ্বাস আইনমন্ত্রী। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। বিদ্বেষমূলক না হলে বাধা দেখেন না চিফ প্রসিকিউটর। ভারত সরকারের সম্পর্ক নেই দাবি দিল্লির। এবং বাংলাদেশ সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত, উভয় পক্ষ জানালেন শামা ওবায়েদ। রোহিঙ্গাদের পাসপোর্ট জটিলতা সমাধানে প্রতিশ্রুতি রিয়াদের। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো দেখছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই রেজাউল করিম শাকিল, আপনাকে দিয়ে যদি আলোচনা শুরু করি। যেমনটা বলছিলাম অনুষ্ঠানের শুরুতে, আর কিছুক্ষণ পরই 5 আগস্ট। তার আগে যেই ছাত্র জনতার মূল নেতৃত্বে থেকে এত বড় একটি ঘটনা সাধিত হলো, ইতিহাসের একটি বাকবদল রচিত হলো বলা যায়, সেই ছাত্রদের ঐক্য যখন ধীরে ধীরে বিনষ্ট হয়ে এখন আজকের যে পর্যায়ে, সেটিতে দেখছি কেন এই সংঘাত। জি, ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলার যে সমস্ত দর্শক দেখছেন সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। রিসেন্ট আজকের দিনের 5টা ক্যাম্পাসে, 4টা ক্যাম্পাস এবং আরও একটা হসপিটালে হামলা করেছে ছাত্রদল, এবং গতকাল রাত থেকে মূলত এটা শুরু। আমি শুরুতেই একটা জিনিস বলতে চাই, যে যেইটাকে ছাত্রদল শিবির সংঘর্ষ বলা হচ্ছে, সেই জিনিসটা নিয়ে আমার আপত্তি আছে। আচ্ছা, কারণ হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে শিবিরের প্রদর্শনী ছিল। কি প্রদর্শনী? জুলাই প্রদর্শনী। সেই প্রদর্শনীতে আমাদের একটা ফ্রেমে ছবি ছিল যে ফ্যাসিস্ট হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের শিকার জাতীয় নেতৃবৃন্দ। সেখানে নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, আল্লামা সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এদের ছবি এবং এদের রায়ে কী কী অসঙ্গতি, সাক্ষী গুম করা, সাক্ষীকে সেফ হাউজে রেখে ট্রেনিং দেওয়া, এই ব্যাপারগুলো সেখানে প্রদর্শনীতে ছিল। ছাত্রদল সেইটাতে হামলা করে এবং বলে যে এরা রাজাকার, এদের এখানে এটা টানানো যাবে না। এই ব্যাপারটা আমাদেরকে অত্যধিক বিস্মিত করে যে হাসিনার বিচারিক হত্যাকাণ্ডের শিকার তো শুধুমাত্র জামাত নেতারা না, এটার শিকার তো বিএনপি নিজেও।
সেই জায়গা থেকে ছাত্রদল কিভাবে এই ধরনের উদ্ভট দাবি করতে পারে, যেটা দিবালোকের মতো স্পষ্ট, বিশেষত জুলাই বিপ্লবের পর এটিএম আজহার জামাতে যিনি নায়েবে আমির এখন, ওনার রায় যখন আপিল বিভাগ ওনাকে সম্পূর্ণরূপে খালাস দিল, ওনার কোনো ধরনের অপরাধ খুঁজে পেল না, যুদ্ধাপরাধ খুঁজে পেল না, এরপরও এই ধরনের প্রেক্ষাপট তুলে যখন হামলা করা হচ্ছে, তো এইটা শিবিরের প্রোগ্রামে তারা গিয়েছে, পরবর্তীতে বহিরাগত এনে ক্যাম্পাসে আবারও হামলা করেছে। সেখান থেকে শিবির পরবর্তীতে তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে মিছিল করেছে। সো এটিকে শিবির বনাম ছাত্রদল সংঘর্ষ বলতে আমার কিঞ্চিত আপত্তি আছে। সেকেন্ড হচ্ছে আজকের দিনে জগন্নাথ ইউনিভার্সিটির যে ঘটনাটা, এই ঘটনাটি মূলত জগন্নাথ ইউনিভার্সিটির যে আবাসন সংকট এবং আবাসন সংকট নিরসনে যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজটি ছাত্রদল দীর্ঘদিন ধরে কাজটি আটকে রেখেছে। শিক্ষার্থীদের দাবি ছিল যে এই কাজটি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করার জন্য যেন দ্রুততার সহিত সেকেন্ড ক্যাম্পাসটা নির্মাণ হয়। তো সেই জায়গা থেকে মূলত ইনকিলাব মঞ্চের কয়েকজন কর্মী, আরও কয়েকজন শিক্ষার্থী, তারা কিছু ব্যানার ফেস্টুন নিয়ে আজকের যে জুলাই গণঅভ্যুত্থান দিবস, জগন্নাথ ইউনিভার্সিটির দিবস 2026, ওইটাতে যাচ্ছিল। সেখানে ছাত্রদল কোনো রকম উস্কানি ছাড়া, সেখানে শিবিরও ছিল না ফার্স্ট টাইম, সেখানে ছাত্রদল কোনো রকম উস্কানি ছাড়া সেখানে হামলা করে, তাদের ব্যানার ছিঁড়ে ফেলে। পরবর্তীতে যকসুর ভিপি জিএস ওনারা যান এবং সেখানে তাদেরকে মেরে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়। এই জিনিসগুলো আমরা দেখেছি, প্রত্যেকটা মিডিয়াতে এসেছে। তারপর ঢাকা আলিয়াতে, যেখানে কোনো রকম সংঘর্ষের কোনো ঘটনাই ছিল না, শিক্ষার্থীরা হলে ছিল, ঘুমিয়েছিল, সেখানে যে ছাত্রদল হল দখল করতে যেয়ে হলে তালা মেরে শিক্ষার্থীদের বের করে দিতে চেয়েছে। সেখানে তারপর শিক্ষার্থীরা, সেখানে শিবিরের নেতাকর্মীরা ছিল, তারা এটা প্রতিহত করেছে। তারপর ঢাকা কলেজে সিমিলার, আজকে ঢাকা কলেজে কি প্রোগ্রাম ছিল জুলাই আহতদের দোয়া অনুষ্ঠান এবং সম্মাননা। সেই প্রোগ্রামে যে ছাত্রদল হামলা করেছে। তারপর যারা আহত হয়েছে তারা ন্যাশনাল মেডিকেল কলেজে তারা চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে তাদেরকে, সেই আহত শিক্ষার্থীদেরকে হামলা করেছে এবং হাসপাতালে সাধারণ রোগী যারা, তাদেরকে শিবির বলে মেরেছে। এই যে আপনি পুরো ঘটনাটা দেখেন, হসপিটালে জগন্নাথ ইউনিভার্সিটির বেলাল স্যারকে, ইতিহাস ডিপার্টমেন্টের উনি একজন অধ্যাপক, ওনাকে পর্যন্ত সেখানে মানে অবরুদ্ধ করা হয়েছে। আপনি প্রত্যেকটা ঘটনা দেখেন, কোন ঘটনাটায় ছাত্র শিবির আক্রমণ করেছে, প্রত্যেকটা ঘটনায় ছাত্র শিবির ভিকটিম, প্রত্যেকটা ঘটনায় সেকেন্ড, আজকের দিনে প্রথম যে ঘটনা ইনকিলাব মঞ্চ, তারপর হচ্ছে ছাত্র শক্তি এবং আরও মানে কয়েকটা ক্যাম্পাসের আরও কয়েকটা ছাত্র সংগঠন, তারা নিজেরা এটার ভিকটিম। মানে ছাত্রদল আজকে শুধু ছাত্রদল বাদে বাকি সবাইকে ক্যাম্পাসে মোটামুটি তারা পিটিয়েছে। তো এই পুরো ব্যাপারটায় আপনি কোথাও দেখবেন না শিবির আগ বাড়িয়ে হামলা করেছে। ছাত্রদলের 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত এই কাজ শুধু যে আজ এবং কাল করেছে তা না, তারা এইটা চট্টগ্রাম সিটি কলেজে করেছে, ঢাকা পলিটেকনিকে করেছে, মাহবুবুর রহমান মোল্লা কলেজে করেছে, তারপর হচ্ছে কবি নজরুল কলেজে করেছে, তিতুমির কলেজে করেছে, রিসেন্টলি ডাকসুতে করেছে। ডাকসুর হামলার পরে শাহবাগ থানায় হামলা করেছে, সাংবাদিকদের পর্যন্ত পিটিয়েছে। এই যে পুরো ব্যাপারগুলো সবগুলো আপনি কমন ফ্রেমওয়ার্ক, কমন প্যাটার্ন, সব জায়গায় একই ছকে যেন হামলাগুলো চলছে। তো আমি শুরুতে একটু এই জন্য দ্বিমত জানিয়ে রাখলাম যে এটাকে আমি শিবির ছাত্রদল সংঘর্ষ বলতে চাই না। আমাদেরকে আক্রমণ করা হয়েছে, গোটা বাংলাদেশ দেখেছে, পত্রিকাগুলো নিউজ করেছে, সব কিছু মানুষের সামনে আসলে উন্মুক্ত। অসংখ্য ধন্যবাদ রাজু আহমেদ। শুনবো, হামলা সব একই রকম করে হচ্ছে, একই পরিকল্পনায় হচ্ছে, যেটি বলছিলেন শাকিল। ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে। আজকের এই মহান দিন বলবো আর কি, 5 আগস্ট, অলরেডি 12টা বেজে গেছে। এই জুলাই আগস্ট অভ্যুত্থান এবং ফ্যাসিবাদ পতনের এই দিনে যারা শহীদ হয়েছেন তাদের সেই আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। কথা শুনছিলাম আমাদের শাকিল ভাইয়ের, তো আমি আগেই মানে কথা বলা শুরু করার আগেই বলতে চাই যে রাজাকারকে রাজাকার বলা কি অপরাধ, আমার কোশ্চিন থাকলো আর কি। তো এই যে সারা বাংলাদেশে আজকে যে পরিস্থিতি ঘটে গেল, বা গতকালকে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এই জুলাই আগস্ট আন্দোলন সংগ্রামে যে ব্যক্তিটি তার নিজের জীবন উৎসর্গ করলেন, সেই আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তিনি থাকলেও তো লজ্জা পেতেন যে আমার ক্যাম্পাসে রাজাকারের ছবিটা নিয়ে এমন একটা প্রোগ্রাম করা হচ্ছে। আবু সাঈদ নিজেই মনে হয় লজ্জা পেতেন যে রাজাকারদের বিরুদ্ধে যে সংগ্রাম, যে লড়াই মানুষ করেছে বিগত 71 সালে আমাদের পূর্বপুরুষেরা, সেই ক্যাম্পাসে আবার তাদের ছবিটা নিয়ে আমার ক্যাম্পাসটাকে কলঙ্কিত করা হচ্ছে। আবু সাঈদ নিয়ে বেঁচে থাকলে হয়তো বা লজ্জা পেতেন। আর যে কোশ্চেনটি বললেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল মানে আমরা দেখেছি যে কথা কাটাকাটির পর্যায়ে তারা পরিকল্পিতভাবে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে মেরে বের করে দিয়েছে। এবং আমরা এও দেখেছি যে ওইখানে যিনি জামাতের এমপি ছিলেন,
তাকেও আমরা লাঠি হাতে দেখেছি। এখন যদি আপনি বলেন যে কোথায় দেখলেন লাঠি হাতে, ছবি আছে আমার কাছে, আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, রংপুর মারামারিতে অস্ত্র হাতে উদ্ধত লালমনিরহাট 3 আসনের জামাতের এমপি হারুনুর রশিদ, দেখলেন। এখন প্রশ্ন হচ্ছে যে একটা জায়গায় আপনারা উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি করবেন, ঝামেলা করে বের করে দিবেন, এবং পরবর্তীতে মারামারি লাগলে বলবেন যে না, এটা ছাত্র দল দায়ী। আপনি যদি আরও লক্ষ্য করে থাকেন যে ঢাকা 17 আসন থেকে যিনি নির্বাচন করেছেন তারেক রহমানের প্রতিপক্ষে, বেগম রোকেয়াতে যখন শিবির ছাত্রদলকে মেরে বের করে দিয়েছে, তখন তিনি ফেসবুকে এক প্রকার উল্লাস প্রকাশ করেছেন যে প্রত্যেক ক্যাম্পাসে এরকম করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আবার ঠিক যখন জগন্নাথে শিবিরকে ছাত্রদল বের করে দিয়েছে, তখন তিনি আবার দেখলাম যে খুবই মর্মাহত হয়েছেন। এই যে নিজেদের ছেলেরা আরেকজনকে হামলা করলে উল্লাসিত হওয়া, এবং নিজেদের ছেলেরা মাল খেললে যে বিব্রত হওয়া, নম্রত হওয়া, যেটাই বললেন না কেন, আমরা তো এই কালচার চাইনি। 5 আগস্ট পরবর্তী সময় আপনি জানেন যে বাংলাদেশের মানুষ, জগন্নাথে কি ঘটনা ঘটেছিল? জগন্নাথও সেম ঘটনা কেন ঘটেছে। এমন হলো? জগন্নাথে কি ওনারা কোনো ব্যানার নিয়ে গিয়েছিল? জগন্নাথও সেম ঘটনা ঘটেছে, এবং তারা পরিকল্পিতভাবে প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা দেখেছি। 5 আগস্ট পরবর্তী সময়ে শাকিল ঢাকা ইউনিভার্সিটি আমাদের ভাই, আমরা দেখেছি যে মব কাকে বলে, জামাত শিবিরের হাত দিয়ে এটা শুরু হয়েছে, ছাত্র শিবির দিয়ে। প্রত্যেকটি হলের ভিপিজিএস শিবিরের পোস্টেড। কিন্তু 5 আগস্টের পরপর তারা এমন রূপ ধারণ করেছে, কি বলবো, যে সেটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চলবে না, রাজনীতি মুক্ত করতে হবে, কিন্তু তারাই শিবিরের বড় বড় পদে মব সৃষ্টি করে ছাত্র রাজনীতি যে কলুষিত করার যে পায়তারা, সেটা তারাই শুরু করেছে 5 আগস্ট পরবর্তী সময় বিভিন্ন ক্যাম্পাসে। আমরা পরবর্তী সময় এদের এই রূপ মোড়ক উন্মোচিত হয়েছে। জগন্নাথে তো আপনার ধারাবাহিকতা বলবো, এটা আমরা আর কি রংপুরে যে ধারাবাহিক তারা মানে পরিকল্পিতভাবে যে আপনি তো তিনি স্বীকার করলেন যে ছাত্র শিবির ছাত্রদলকে বের করে দিয়েছে, এবং তারা পরিকল্পিত প্রত্যেকটি ক্যাম্পাসে উত্তপ্ত করার জন্য। এবং আপনি তাদের জামাতের আমিরের বক্তব্য শুনবেন, শফিকুল ইসলাম মাসুদের বক্তব্য শুনবেন, যে তারা বাংলাদেশের মানুষ বিএনপিকে 5 বছরের জন্য ক্ষমতায় ভোট দিয়ে 213টি আসনে পাশ করিয়েছেন, তাদেরকে 78 আসন দিয়েছে, এবং এনসিপি 6টা আসন পেয়েছে। এবং তারা সংসদের বাইরে এবং সংসদের ভিতরে পারলে কালকেই বিএনপি ক্ষমতা থেকে নামিয়ে দেয়। সরকারকে বিতর্কিত করা, ছাত্র রাজনীতিকে কলুষিত করার এটার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এইগুলো ঘটাচ্ছেন আমি মনে করি। রাজু আহমেদ, ঢাকা কলেজে এবং হাসপাতালে কি ঢাকা কলেজের ঘটনাটা আমি একটু বলি। আমি যদি আপনি অনুমতি দেন, আমি একটা অডিও ক্লিপ আপনাকে শোনাতে চাই। এই অডিও ক্লিপটা শুনলে আপনি বুঝবেন যে কারা আসলে মানে মারার পর আপনার প্লাবান সাবধানে রাখতে হবে। আসতেছি ক্যাম্পাসে আসার আগে ফোন দিয়ে আসবেন, না হলে একদম কিছু নিয়ে যাইতে দিবেন ক্যাম্পাস থেকে। দেখো আপনার কত দূর আছে আর আমার কত দূর আছে। এটা কখনকার অডিও? পুলিশকে ফরওয়ার্ড করে। এইটা আমি একটু শেষ করি। এটা প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে যে ঢাকা কলেজের না, ইনি হচ্ছে যে নিউ মার্কেট থানা শিবিরের প্রেসিডেন্ট নাইম। যাকে হুমকি দিচ্ছেন তিনি হচ্ছেন একজন জুলাই যোদ্ধা, তার বুকে একপাশে গুলি এদিক ঢুকে বের গেছে। আমাদের মিল্লাত ঢাকা কলেজ ছাত্র দলের সেক্রেটারি সাধারণ সম্পাদক, তাকে হুমকি দিচ্ছে এইভাবে। আচ্ছা, আমি মানলাম যে উদ্বুদ্ধ পরিস্থিতিতে এরকম সমস্যা হয়েছে, এবং তিনি লাস্ট যেটা বলছেন যে আপনি আমার অডিওটা রাখেন, পুলিশকে হুমকি দিচ্ছে। আমরা এই উদ্ধত আচরণ দেখেছি ছোট্ট শফিকুল ইসলাম মাসুদকে, তিনি বলেছেন পেশি শক্তি দিয়ে আমরা এখানে জয় করেছি। বাংলাদেশে আসলে পেশি শক্তি দেখানোর সময় তো না এখনটা। আমরা যে রাজনীতি চেয়েছি, হাসপাতালের ঘটনা কি অনাকাঙ্ক্ষিত নয়? হাসপাতালের ঘটনাটি তো অনাকাঙ্ক্ষিত। আমরা তো একটু আগেও শুনলাম যে এই যে প্রত্যেকটি ক্যাম্পাসের যে ঘটনা, এই ঘটনার পিছনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিবিরের প্রত্যেক নেতাকর্মী জড়িত। আপনি উস্কিয়ে দিয়ে এই বক্তব্য শোনার পরে কোনো যদি ছাত্র সে যদি হামলা সে ঘরে, তাহলে দায়ভারটা কে নেবে? সে আমাদের ছাত্রদলের সেক্রেটারিকে বলছে যেটা এই মাঝামাঝি সময়ে, আমি যতটুকু শুনি মাঝামাঝি সময়, যে সময় হোক, মনে করেন আপনার সাথে আমার তর্ক হবে, মতবিরোধ থাকবে, মতবিরোধ থাকবে। ঢাকা কলেজে শিবিরের দেওয়া অনুষ্ঠানে ছাত্রদলের কাজ কি? ছাত্রদলের ক্যাম্পাস না এটা? হামলা করবেন কেন? না, হামলা করেন আপনাদের কথার পরিপ্রেক্ষিতে, কাজের পরিপ্রেক্ষিতে। এই যে এরকম হুমকি যদি দেন, এরকম হুমকি যদি আপনারা দিতে থাকেন প্রতিনিয়ত, আপনাদেরকে বুঝতে হবে যে ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। আপনাদেরও ছাত্র সংগঠন আছে, আমাদেরও আছে, বিএনপি অঙ্গ সংগঠন, জামাত শিবির অঙ্গ সংগঠন। কিন্তু আপনারা যদি প্রতিনিয়ত আপনাদের আমির থেকে শুরু করে আপনাদের যারা নেতাকর্মী আছেন, যে আপনারা যদি হুমকি দিচ্ছেন
আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখা উচিত যে সারা বাংলাদেশের মানুষ বিএনপিকে 5 বছর ধরে ম্যান্ডেট দিয়েছেন, এবং আপনারা রাজু, যে আমি একটু পেশি শক্তির শুনে কথা আসি। বলেন, আমি একটু জি। শেষ করি, যে পেশি শক্তির কথা আপনারা বলেন, সারা বাংলাদেশে 213টি আসন বিএনপি জয়লাভ করেছে। আপনারা সেই দিকেও যদি তাকান, যে আপনারা যে এত উচ্চবাচ্য করেন, জনগণ তো আপনাদেরকে প্রতিহত করবে। ক্যাম্পাসে সবচেয়ে ছাত্র দল করেছে তা না। আমি আসার আগে অনেক নিউজ দেখছিলাম যে আসলেই এই শিবির হচ্ছে এমন ছাত্র সংগঠন যে তারা পাওয়ার পেলে, ক্ষমতা পেলে এমন রুদ্র রূপ ধারণ করবে যে কাউকে তারা তোয়াক্কা করবে না। আমি একটু স্যারের কাছে যাব। আমাদের সাথে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর আক্তার হোসেন মজুমদার। ডক্টর আক্তার হোসেন মজুমদার, আমরা আপনার কাছে যেতে চাই। আলোচনা শুনছিলেন এবং আজকের সারাদিন এবং গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, সেগুলো আপনি অবগত আছেন। সার্বিকভাবে আপনার বক্তব্য শুনতেই চাই। জি, ধন্যবাদ। আজকের আলোচনা সাম্প্রতিক যে পরিস্থিতি, বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানের যেসব সমস্যাগুলো হচ্ছে, উত্তেজনাকর একটা পরিস্থিতি আমরা দেখছি, এবং কষ্টের জায়গাটা যেটা সেটা হচ্ছে যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের 2 বছরের উদযাপনে যখন আমরা একেবারে সময় উপস্থিত হয়েছি, সেই সময়ে এই ঘটনাগুলো আমাদের যারা বাংলাদেশপন্থী মানুষ তাদের জন্য একটা মনোকষ্টের কারণ হয়ে যাচ্ছে। আমরা দেখছি এখানে বিশেষ করে 2 জন ছাত্র নেতা উপস্থিত হয়েছেন, বাংলাদেশের সরকারি দল যারা ক্ষমতায় আছে এবং বিরোধী দল তাদের সমর্থক দুইটা দলের কেন্দ্রীয় নেতৃত্ব 2 জন উপস্থিত রয়েছেন এবং তাদের কথা আমি শুনছিলাম। আমরা বাংলাদেশে যারা বসবাস করছি এবং বাংলাদেশের রাজনীতি, এখানকার সামগ্রিক পরিবেশ আমাদের অবজারভেশনে যা আছে, এই 2 দল তো অনেকদিন ধরে মোটামুটি কাছাকাছি অবস্থানে ছিল। লম্বা সময় ধরে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। বিশেষ করে গত 17 বছরের যে সময়টা তারা একসাথেই একরকম কষ্ট তারা এক্সপেরিয়েন্স করেছে। সেই জায়গা থেকে তাদের মধ্যে ফিলিংস এর জায়গা থেকে তো আমি খুব বেশি পার্থক্যের জায়গা দেখতে চাই না, যে তারা পরস্পর কি ফিল করার ক্ষেত্রে কম ফিল করবে, সেটা আমি মানে আশা করতে চাই না। তারা পরস্পর ফিল করবে এবং বাংলাদেশের স্বার্থে তারা পরস্পরের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে তাদের নিজেদের আদর্শ, অবশ্যই যেহেতু দল আলাদা, আদর্শের কিছু পার্থক্য আছে এবং তাদের অ্যাপ্রোচের পার্থক্য আছে, সুতরাং সেখানে পার্থক্য থাকবে। সেই পার্থক্য নিয়ে তারা ছাত্রদের কাছে যাবে, তাদের আদর্শের কথা বলবে, ছাত্রদেরকে তাদের দিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে, এটাই খুব স্বাভাবিক। এবং আমার কাছে আরেকটা বিষয় যেটা বিশেষ করে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার পার্লামেন্টের বক্তব্য আমি যতটুকু শুনেছি, তারা কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ রাখার বিষয়ে 2 জনের কিন্তু যে আকুতি তাদের বক্তব্যের মধ্যে, সেটা আমাকে বিশেষ করে বা বাংলাদেশপন্থী মানুষদেরকে এটা উৎসাহিত করে যে না, আমরা ঠিক জুলাই পূর্ববর্তী বা আরো আগের যে সরকারের দল বিরোধী দলের মধ্যে যে ধরনের উত্তেজনাকর পরিস্থিতি থাকে, ঠিক সেই পরিস্থিতি না দেখে খুব ভালোই লাগছে, বিশেষ করে বাংলাদেশপন্থী মানুষদের মধ্যে। সেই জায়গায় এই সময় এসে বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে এটা সম্প্রসারিত হচ্ছে। হতেই পারে কোনো কোনো জায়গায় কোনো সমস্যা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। যেখানে 2 জন মানুষ থাকবে, 3 জন মানুষ থাকবে, সেখানেও একরকম সমস্যা হতে পারে। আরো বেশি মানুষ যেখানে থাকবে, যেখানে 2টা বড় সংগঠন, সেখানে কিছু ঘটনা ঘটতে পারে, এবং সেগুলো যদি লোকালি সলভ করা হয় তাহলে কিন্তু এগুলো এতটা সম্প্রসারিত হওয়ার বিষয় না। রংপুরে সলভ হয়ে গেছিল। আমি আজকে সকালে বিশেষ করে প্রক্টর মহোদয়ের বক্তব্য শুনছিলাম, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয় বললেন যে এটা এখানে মিটমাট হয়ে গেছে। তার মানে রংপুরে সলভ হওয়ার একটা বিশেষ করে প্রাতিষ্ঠানিকভাবে যে উদ্যোগ নিয়েছেন প্রক্টর মহোদয়, আমার কাছে ভালো লেগেছে। না, বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন তারা সেভাবে ভূমিকা নিয়েছেন, ওইভাবে সলভ হচ্ছে। এভাবে যদি সলভ হয়, এবং যেটা যেখানে ঘটছে সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে, কারো দোষ থাকতে পারে, কম বেশি থাকতে পারে, সেগুলো স্বীকৃতি দিয়েই নিজেরা অনুসন্ধান করে যে ঠিক আছে কার কি ভুল হয়েছে সেটা সমাধান করে যদি আমরা সহাবস্থান বজায় রাখতে দেখি, তাহলে আমরা যারা শিক্ষক আছি বিশেষ করে আমাদের কাছে আর একটু ভালো লাগবে। আপনারা জানেন যে আমাদের দর্শকরা খুব খেয়াল করবেন, করোনা পরবর্তী সময় এবং পরবর্তীতে আমাদের যে বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা এবং জুলাই পরবর্তী 2024 জুলাই পরবর্তী যে সময়টা এবং জুলাই পূর্ববর্তী সময় আমাদের শিক্ষাঙ্গনগুলোতে সেশন জ্যাম বেশ মারাত্মক একটা জায়গায় পৌঁছে গেছে। তো সেই জায়গায় আমরা শিক্ষকরা এবং ছাত্রছাত্রীরাও এবং বিশেষত অভিভাবক যারা তাদের ছেলে মেয়েদেরকে কষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানে রাখছেন, তারা তো চাইবেন যত তাড়াতাড়ি এবং যথাসময় বিশেষ করে অন্তত পরীক্ষা হওয়া, ক্লাসগুলো শেষ হওয়া, পরিবেশ পরিস্থিতি নিরাপদ থাকলে তারা অসুস্থ থাকবেন। তো আমরা ঠিক জুলাই পরবর্তী বাংলাদেশকে ঠিক যেভাবে দেখতে চাই, যেভাবে মানুষের আকাঙ্ক্ষা যে
আগের পরিবেশ পরিস্থিতির সাথে জুলাই পরবর্তী পরিস্থিতি, নতুন একটা পরিস্থিতি আমরা দেখবো। ঠিক সে আশা যেভাবে গার্ডিয়ানদের মধ্যে রয়েছে, শিক্ষকদের মধ্যে রয়েছে, ছাত্রছাত্রীদের মধ্যে রয়েছে। আমি আজকে এখানে উপস্থিত দুজন ছাত্রনেতৃত্ব এবং অন্য যারা শুনবেন সবার কাছে আমার আহ্বান থাকবে যে আমরা সুন্দর বাংলাদেশ যেটা চেয়েছিলাম, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমার মনে হয় আমাদের আরো একটু ধৈর্যশীলতার পরিচয় দেওয়া দরকার, একটু পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহনশীলতা, এগুলো যদি আমরা এক্সারসাইজ করতে পারি, ভুলভ্রান্তি গুলোকে স্বীকৃতি দিয়ে তাকে সমাধানের জন্য যেটা যে পর্যায়ে সেখানে কিন্তু সলভ করতে পারি, তাহলে আমার মনে হয় দেশ জাতি যে আকাঙ্ক্ষা, বিশেষত সরকারি দল যেভাবে একটা বড় ধরনের মেজরিটি নিয়ে আসবে, সুতরাং তাদের কিন্তু দেশের প্রতি অনেক দায় দায়িত্ব রয়ে গেছে। এবং সে দায় দায়িত্বের জায়গাটা সরকারি দল, বিরোধী দল এবং এখানে সরকার ছাত্র সংগঠন, বিরোধী দলের সংগঠন সবারই কিন্তু দায়িত্ব রয়ে গেছে। কারণ আমরা একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বসবাস করছি, যেখানে অন্য অনেক রকম রিস্কের মধ্যে আমরা আছি, অর্থনৈতিক দিক থেকে শুরু করে অনেক রকম চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। সুতরাং আমরা আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য যেভাবে আমাদেরকে ভূমিকা রাখা দরকার সেটাই করতে হবে। বিশেষত ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতি, এগুলো নিয়ে অনেক রকম কথাবার্তা রয়েছে। এগুলো কেউ কেউ বলেন যে এগুলো থাকা না থাকার এগুলোর বিষয় আছে, কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যে জায়গায় এখান থেকে ঠিক এটাকে অস্বীকার করতে পারবো না। বিশেষত জুলাইয়ের ভূমিকার কারণে ছাত্র নেতৃত্ব বা ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলা আমার জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। তারপরও যদি ছাত্র সংগঠনগুলো যদি এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সংঘাত সংঘর্ষের পরিস্থিতি তৈরি করে, তখন কিন্তু তারা দেশকে ভালোবাসেন, দেশের অগ্রগতি চান, তারা কিন্তু ছাত্র রাজনীতি নিয়ে ভিন্নভাবে কথা বলা শুরু করবে। সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু দেশের জন্যই করতে। আমি তো চাই যে না, ছাত্র রাজনীতি সচেতন হোক, বাট তারা তাদের সংযত কাজের মানে তাদের ভূমিকা সংযত থাকুক, তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা নিজেদেরকে দেশ জাতি সেবার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। আমার এই পর্যায়ে এতটুকু। জি, অসংখ্য ধন্যবাদ জনাব রেজাউল করিম শাকিল, আপনাকে দিয়ে শুরু করছি। এ পর্যায়ে যে বিষয়টি বলা হচ্ছে যে এখানে কি এক ধরনের উস্কানি ছিল কিনা সেটি বলা হচ্ছে, যে আসলে পরিস্থিতিকে পরিকল্পিতভাবে উত্তপ্ত করা হয়েছে কিনা। আর এই যে একের পর এক, প্রথমে বেগম রোকেয়া, এরপরে আজকে জগন্নাথ, ঢাকা কলেজ, এভাবে এগুলো কি কেন্দ্রীয় নির্দেশ না কাকতালীয়, কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? উস্কানি তো অবশ্যই ছিল। যেমন যে ঘটনাকে কেন্দ্র করে মানে আপনাদের তরফ থেকে উস্কানির কথা বলা হচ্ছে না, ছাত্রদলের উস্কানি তো অবশ্যই ছিল। শিবিরের জুলাই প্রদর্শনীতে ছাত্রদল যে হামলা করা, এটা মানে আপনি এটা কিভাবে দেখবেন? রাজু ভাই বলছেন যে শিবির মানে রাজাকারদের ছবিটা নিয়েছে, এটা বাংলাদেশের জন্য লজ্জা। তো জিয়াউর রহমান যখন শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানান, সেটা বাংলাদেশের জন্য লজ্জা হয় না? বিএনপির জন্য উনি কি ওটার জন্য লজ্জিত? আজিজুর রহমান কে ছিলেন? 25শে মার্চ যে মিলিটারি ক্র্যাকডাউন চালিয়েছে, সেই দিন জাতিসংঘে যে প্রতিনিধি দল গিয়েছে ওই ক্র্যাকডাউন চালানোর পক্ষে, সেই লোক ছিল শাহ আজিজুর রহমান। তারপর আব্দুর রহমান বিশ্বাসকে বানিয়েছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। আব্দুর রহমান বিশ্বাস কে ছিল? শান্তি কমিটির কেন্দ্রীয় নেতা। সংসদ ভবনের জাতীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তো এই যে মানে একজন রাজাকার, একজন শান্তি কমিটির লোকজনকে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বানানো, তারপর হচ্ছে বিএনপি জামাতের সাথে 2001 থেকে 2006 পর্যন্ত কোয়ালিশন করে ক্ষমতায় ছিল, জামাতের 2 জনকে ক্যাবিনেটে নিয়েছে, তখন তারা রাজাকার ছিল না? তো তারা কি মানে 25শে এসে তারা রাজাকার হচ্ছে? এই ব্যাপারগুলো আসলে মানে খুবই অদ্ভুত, যে তারা নিজেরাই আসলে বুঝতে পারছে না যে ওনারা আসলে কি বলছেন। আপনি যেটা বলছেন যে এই মানে বিষয়গুলো উস্কানিমূলক বা কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে হচ্ছে কিনা, মানে একের পর এক, মানে একটি জায়গায় হলো সেটা একটি বিষয়। আমরা তো এমনটাই দেখছি যে রাকিব ভাইরা এই ধরনের ঘটনায় কোনো রকম সংলাপের কথাবার্তা না বলে ওনারা আরও প্রতিহত করা, কিংবা এক একটা হামলার পর সেই হামলাকে সেলিব্রেট করার কাজটা ওনারা করছেন। মূলত প্রবলেমটা হয়েছে কি, আপনি দেখবেন যে কিন্তু অডিও কি বলছে? আপনি তো বিএনপিকে মানে দোষারোপ করছেন, কিন্তু রাজু যে অডিও দেখাচ্ছে সেটির কি? সেটি হচ্ছে আমি অলরেডি একবার এটা বলেছি, ঢাকা কলেজে হামলার পর এরপর যখন শিবিরের নেতৃবৃন্দকে আহত অবস্থায় সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, সেটা একজন বিক্ষুব্ধ ব্যক্তির কথা, এর বেশি কিছু না। আপনি আমার হাতে দেখেন অনেকগুলো ছবি। এটা আজকে এখানে কোনো হামলাও হয় নাই। বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে গতকালকের ঘটনা শেষ হওয়ার পর এখানে আজকে সারাদিন ছাত্রদল, যুবদল, স্থানীয় স্বেচ্ছাসেবক দল সবাই মিলে সারাদিন রংপুর, বেগম রোকেয়া ইউনিভার্সিটি এবং এর আশপাশে যে এলাকাটা পুরোটাই মহড়া দিয়েছে। তাদের হাতে কি দেখা যাচ্ছে দেখেন, রামদা, তারপর হচ্ছে এই যে দেখেন একদম পদধারী, এখানে ইউনিভার্সিটির গেটের ছবি, মানে অস্বীকার করার সুযোগ নাই যে এটা অন্য কোথাকার ছবি। ইউনিভার্সিটি গেটে আজকের দিনের তোলা ছবি, এগুলো আমরা সবগুলো মিডিয়াতে পাঠিয়েছি, আমরা নিজেরাও ফেসবুকে আপলোড করেছি এই ব্যাপারগুলো। এখন আপনি বলেন যে
ধরে নিলাম জগন্নাথ ইউনিভার্সিটি বা ঢাকা কলেজে প্রবলেম হচ্ছে, মানে বেগমরোক ইউনিভার্সিটিতে আজকের দিনে এরকম প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সশস্ত্র মহড়া কেন? আসলে কেন এই জিনিসগুলো আপনি মিলাতে পারবেন হইলো আজকে জগন্নাথ ইউনিভার্সিটির পাশে শিবির বলে একজন আইনজীবীকে পেটানো হচ্ছিল, একজন আইনজীবীকে। তো উনি বলছিলেন যে আমি শিবির না, আমি এখানকার কোর্টের আইনজীবী। বলছেন আপনি শিবির। ঠিক আজ থেকে 12 বছর আগে বিশ্বজিৎকে ছাত্রলীগ শিবির বলে ওখানে পিটিয়েছে। আপনি শিবির বলে যে শিবির না তাকেও পেটাবেন, যে শিবির তাকেও মারবেন, সাংবাদিককেও শিবির বলে মারবেন। আজকে একজন পথচারীকে ঢাকা কলেজের সামনে, এখানে ছবি আছে, পথচারীকে নির্মমভাবে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বলতেছে আপনি জামাত, উনি বলতেছেন আমি এখান দিয়ে যাচ্ছি, আমি পথচারী। সায়েন্স ল্যাবের ওখানে পিটে তার মাথা ফাটাই দিছে। তারপর হচ্ছে ঢাকা আলিয়ার প্রিন্সিপাল, উনি একজন মুরব্বী মানুষ, ওনাকে পর্যন্ত পিটানো হয়েছে। এখন আপনি আসলে এই জিনিসগুলোকে এটা যদি অর্গানাইজড ওয়েতে মারামারিগুলো না হয়, অর্গানাইজড ওয়েতে যদি আক্রমণ না হয়, এটা নিছক একটা সংঘর্ষ একটা ক্যাম্পাসে দুইটা ক্যাম্পাসে হতে পারে, সিরিজ আকারে একের পর এক হসপিটালে যে পর্যন্ত হামলা করা এবং সেই হামলার জাস্টিফিকেশন দেওয়া। সবচেয়ে কষ্ট লাগার বিষয় হচ্ছে জামাতের আপনার এই ধরনের হামলার পর বিএনপির সংসদ সদস্যরাও পর্যন্ত এই হামলাগুলোর জাস্টিফিকেশন দিচ্ছেন, যেখানে তাদের উচিত ছিল এগুলো থামানো, সেখানে তারা এটা জাস্টিফিকেশন দিচ্ছেন। মানসুরা আপা, আমরা একসাথে আন্দোলন করেছি ফ্যাসিবাদ আমলে, তিনি নিজে উল্লাস করতেছেন এই ব্যাপারগুলোতে। এখন এই যে একের পর এক এরকম ঘটনা ঘটছে, এটাকে আমরা ব্যাখ্যা করতেছি দুইভাবে। এক হচ্ছে এই আজকে জগন্নাথের ঘটনাটা পুরোটাই অর্থনীতি সংশ্লিষ্ট একটা পলিটিক্যাল ইকোনমি এখানে আছে। যে জগন্নাথের সেকেন্ড ক্যাম্পাসটা যদি হয়ে যায়, এখানকার যে 100 কোটি টাকার টেন্ডার, এই টেন্ডারটা ছাত্রদলের হাত থেকে ছুটে যাবে। ইউনিভার্সিটির স্টুডেন্টরা চাচ্ছে এটা সেনাবাহিনীকে দিয়ে করাইতে, ছাত্রদল চাচ্ছে সেনাবাহিনীকে দিয়ে এটা করাবে না। সো এখানে একটা হিউজ পলিটিক্যাল ইকোনমি আছে। সেকেন্ড হচ্ছে ছাত্রদল মূলত কর্মী সংকটে ভুগছে। 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত ছাত্র শিবির 5টা ক্যাম্পাসে বিজয়ের পর একটা ক্যাম্পাসও হল দখল করে নাই, ক্যান্টিনে ফাও খাওয়ার রাজনীতি শুরু করে নাই, ভাইয়ের পিছনে স্লোগানের রাজনীতি শুরু করে নাই। ক্যাম্পাস দখল, হল দখল, রেসিডেন্সিয়াল এবং একাডেমিক এরিয়াতে সম্পূর্ণরূপে যেরকম সুস্থির এবং সুস্থ রাজনীতির পরিবেশ বিরাজ করছে, এইটা ছাত্রদলের রাজনীতির যে ফরম্যাট, সেই ফরম্যাটের জন্য নিদারুণ অস্বস্তিকর। এই ফরম্যাটে কেউ আর ছাত্রদল করতে আগ্রহী হচ্ছে না। ফলে ছাত্রদল নিজেদের সংগঠন বাঁচানোর জন্য, নিজেদের কর্মী রিক্রুটমেন্টের জন্য তাদের অবশ্যম্ভাবী হয়ে পড়েছে হল দখল করা। যার একদম টেক্সটবুক এক্সাম্পল হলো আজকে তারা ঢাকা আলিয়াতে হল দখল করতে গেছে। এইটাতে যদি সাকসেসফুল হইতো, কালকে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতো। এখন এই হল দখলের রাজনীতি, ক্যাম্পাস দখলের রাজনীতি, ছাত্রদের সেই মানে আনুকূল্য বা ছাত্রদের সেই আগ্রহ পাবে তারা কেন করবে? আমি একটু 10 সেকেন্ড একটু শেষ করি, জি প্লিজ। ধরেন যদি ছাত্র মানে ক্যাম্পাস পরিস্থিতির উন্নতি আমরা চাই, তাহলে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে অবশ্যই এই ঐক্যমত্যে আসতে হবে যে আমরা 5 আগস্টের পর কোনো ক্যাম্পাস দখল করব না, কোনো হল দখল করব না, কাউকে হল দখল করতে দিব না। আমরা 5টা ক্যাম্পাসে ছাত্র না, তারা যদি হল দখল করে তাহলে মেসেজটা কি যাবে সাধারণ ছাত্রদের কাছে? অবভিয়াসলি একটা নেগেটিভ মেসেজ যাবে। তাহলে কর্মী সংকট কিভাবে তারা ঠেকাবে? আপনি যে বলছেন তাদের কর্মী পাওয়া যায়, হল যখন দখল করে ফেলবে তখন তারা ভাবছেন যে এরপর তারা তাদের মতো করে হলে গণরুম গেস্টরুম চালু করবেন, সেখানে তারা আগের মতো করে ছাত্রলীগ যে স্টাইলের রাজনীতি করতো, যেভাবে কর্মী সংঘ, আমি নিজে 2 বছর গণরুমে ছিলাম রোমান হলে। সো মানে ওখানকার যেই সেট আপটা, এটা তো আমরা জানি যে কীভাবে আসলে গণরুমে 5 জন থাকতে পারে, ওই রুমে 50 জন কীভাবে রাখে, কীভাবে তাদেরকে জোর করে মিছিলে নেওয়া হয়, এইগুলোর ভিকটিম তো আমরা নিজেরা। সো এইটা যে ছাত্রদলের সেই পরিবেশ আবার ফিরে আসবে, আপনি সেটা অবভিয়াসলি তারা সেটাই ট্রাই করছেন। ওয়েল, আমরা একটু শুনি রাজু কি বলবেন আপনি? দুটি ঘটনা কিন্তু মানে দুটি কারণ একেবারে স্পষ্টভাবে তিনি বলেছেন, একটি পলিটিক্যাল ইকোনমির কথা আর একটি আপনাদের মানে কর্মী সংকট। বিচার যাই করেন তাল গাছ আমার, এইরকম প্রবণতা আমাদের ভাইদের ভিতরে কাজ করতেছে। 5 তারিখের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব হলগুলো শিবিরের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের লেবাস ধরে একটা ভণ্ডামি করে তারা হলগুলো দখল করছে। আমরা সাধারণ শিক্ষার্থী, কোনো ক্যাম্পাসে রাজনীতি চলবে না, অতএব নির্বাচনের পরে দেখা সব তারাই। তো এই হল দখলের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির শুরু করেছে, ছাত্রদল শুরু করেনি। আর হচ্ছে যে আপনার কথা বলার সময় কথা বলবেন না, রোকেয়া বেগম রোকেয়ার বিষয়টা আমি স্পষ্ট করেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা স্পষ্ট করেছি, ঢাকা ব্যাপারে উনি কিন্তু বলেছেন, অডিও আমি শুনলাম। এখন আমাদের শাকিল যেটা বললেন যে আলিয়াতে কেন এই ঘটনা ঘটলো, এই দেখেন আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল্লাহ সোহেল, ওর শরীরটা দেখেন একটু আপনি, আমি মিডিয়ায় দেখালে বুঝতে, ওকে হামলা করার পরিপ্রেক্ষিতেই
উদ্বুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে এটাও আমি বলি। শিবির কেন মনে হামলা করছে করলো? শিবির মনে করছে যে আলিয়াতে শিবির শক্তিশালী, এখানে ছাত্রদলকে মেরে বের করে দেওয়া যাবে। মানে যেহেতু কালকে এটা ঘটনা বেগম রক্তে বের করেছে। এরই পক্ষে ঢাকার তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যতই আমাদের ভাইয়েরা সাধারণ শিক্ষার্থীর লেবাস ধরে উনি বলছেন যে শিবিরে ছাত্র দলের নেতাকর্মীরা নেই, কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দলের একটা মিছিল আর ছাত্র শিবিরের একটা মিছিল, আপনিও লক্ষ্য করবেন কাদের কর্মী সংখ্যা বেশি, কাদের জন্য সমর্থন বেশি, কেমন করে আপনারা ডাকসুতে এগুলো নির্বাচনগুলো করেছেন সেগুলো আমরা জানি। সেগুলো নিয়ে এখন এই বিষয়ে কথা বলতে চাই না, সেই নির্বাচনের কথা আমরা জানি। এখন যদি বললেন যে আমরা কর্মী সংকটে ভুগছি, তাহলে তো আপনাদের উল্লাস করার কথা, আপনারা কেন এমন করছেন? আমাদের প্রত্যেক ক্যাম্পাসে কর্মী সংকট, ছাত্রদলের নেতাকর্মী তো আপনাদের কাছে সব জায়গায় তাহলে মানে লাঞ্ছিত হচ্ছে হবে আর কি। তা আপনারা এত হতাশার কি আছে? হতাশার তো কিছু নেই। এবং আলিয়ার যে ঘটনাটা হয়েছে, আমাদের সানাউল্লাহকে হামলা করার প্রেক্ষিতে নেতাকর্মীরাও বিক্ষুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়েছে। আমরা মনে করছি প্রিন্সিপালের উপর প্রিন্সিপালের উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমি যেটা বলি, আপনি যখন একজনকে আঘাত করবেন, প্রথমে যখন আপনি শুরু করবেন, তারপরে কিন্তু আপনার সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে না। উনি একটু আগে বলছেন যে শাহবাগের হামলার ঘটনা, শাহবাগের হামলার যে প্রেক্ষাপট সেটা তৈরি করেছে আমার হলের শিবিরের একটা ছেলে ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে, এবং সেটা খুবই সেন্সিটিভ বিষয় নিয়ে উনি কথা বলছে। সেটা নিয়ে আমি সেই প্রেক্ষাপটটা আমি আপনার এখানে একদিন কথা বলেছিলাম। এই যে আমরা ওই দিন ওই দিন স্পটে ছিলাম। আপনারা এই যে আপনারা কি জানেন না যে ওই ঘটনাটা ফেক, ফটোকাটটা যে ফেক ছিল? আমি বলছি যে উদ্বুদ্ধ পরিস্থিতি ওই দিন আমি ছিলাম, আপনার সাদিক কাইম ওইখানে ছিল, আমাদের রাকিবুল ইসলাম রাকিব, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সাহস, নাহিদ, ওরাও ছিল। আমরা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি। আপনার যদি হাজার হাজার নেতাকর্মী থাকে, উদ্বুদ্ধ পরিস্থিতি হয়ে গেলে সত্য মিথ্যা যাচাই করার তখন সুযোগ থাকে না। কিন্তু আপনার যখন আপনি একটা স্টুডেন্ট, একটা উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে, সেইখানে কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে, তদন্ত করতে কিন্তু আপনার সময় লাগে। কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতির ঘটনা ঘটে গেলে আপনাকে বুঝতে হবে যে আমি কোন পক্ষ নিচ্ছি। ওইখানে আমার প্রেসিডেন্ট নিজে এসে, আমি নিজে ছিলাম শাহবাগে ওই থানাদের ভিতরে, আমরা নিয়ন্ত্রণ করেছি। আপনি যেটা বললেন ওই দিন তো আমরা মারামারি করতাম, আমরা হিংসাত্মক হইতাম, ওই দিন যদি আমরা হিংসাত্মক হইতাম বা হামলা করতাম, তাহলে তো সেখানে অন্য পরিস্থিতি সৃষ্টি হতে পারত। আপনি আপনারা ছিলেন, ওটা বলিনি আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা সবসময় যেটা চেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। এই যে অপসংস্কৃতির রাজনীতি, এই যে টেন্ডারবাজির রাজনীতি, দখলবাজির, ছাত্রলীগ যেটা করে গিয়েছে, আপনি বললেন যে হল দখলে আপনি হলেছিলেন, আপনি দেখেছেন যে কেমন করে সাধারণ শিক্ষার্থীদেরকে হামলা করা হয়েছে, আবরার হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এরকম তো হত্যাকাণ্ড আমরা দেখেছি। আমরা একটু আগে জুলাইয়ের 2 বছর পূর্তি উপলক্ষে শহীদ মিনারের প্রোগ্রাম করে আসলাম। সেখানে আমরা আমাদের প্রদর্শনীতে আমাদের 142 জন ছাত্রদলের নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা তো এই হত্যার রাজনীতি, এই হামলার রাজনীতি 5 তারিখের পর থেকে পরিহার করেছি। কিন্তু আমরা আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আপনারা যে কোনো পরিস্থিতিতেই পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে বলবেন না যে এটা কেন ঘটলো। আমরা মনে হয় আরো সংযত হওয়া উচিত আমাদের সবাইকে, ছাত্র সংগঠনগুলো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেন্ডারের বিষয়টি কি আছে? এটা তো মন গড়া কথা। ওনারা তো সবসময় বলেন যে এটা আমি বলি, এটা ওনারা সবসময় বলেন যে নির্বাচনের আগে একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিটোপিট, ছাত্রলীগ আর ছাত্রদল মুদ্রার এপিটোপিট, সব থেকে ভালো জান্নাতি দল ইসলামী দল হচ্ছে যে জামায়াত এবং শিবির। আচ্ছা, সেকেন্ড ক্যাম্পাসে এটা যে আমরা বলি, আজকে আমরা কথা বলছি হত্যাকাণ্ডগুলো নিয়ে, আপনারা সৃষ্টি করেছেন সেটা নিয়ে, আপনি চলে গেছেন ওইটাতে, সেই প্রেক্ষাপট হলে আমরা আলোচনা করবো। কিন্তু আপনি যে ধারণা, যে বদ্ধমূল ধারণা নিয়ে আছেন যে জামাত শিবিরের প্রত্যেকটি নেতাকর্মী নৈতিকভাবে সৎ, অনেস্ট এবং তারা চারিত্রিক, কিন্তু আমরা দেখছি একটা ঘটনা আপনারা ঘটাচ্ছেন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে যে সমকামিতার বিষয়টি ঘটে গেল, শহীদুল্লাহ হলের, আমি বলি, আমি আপনাকে বলি, এইগুলো নিয়ে আপনারা কোনো কথা বলবেন না। কারণ কি শুনবেন, আমি নিউজ দেখাবো আপনাকে, ওই হলের এজিএস তার রুমে ভিডিও নেওয়া হয়েছে,
এই শোনেন, যাদেরকে সমকামী একটি- সাজানো হয়েছে একটি ঘটনা জোরপূর্বক ঘটে গেলে- তাদেরকে হুমকি দিয়ে ওই ভিডিও নেওয়া হয়েছে যেন শিবিরকে এই ঘটনায় পরে ব্যাশিং করা যায়। না, বেশি আপনি করা এই বিষয় না। ধরনের এটা আমি বলি- স্ক্রিপ্টেড একটা ঘটনা নিয়ে Script, এরকম শুনেন, একটা লাইভ আমাদের ইয়েতে মনে বলতে হয় না পারেন যে না। এই ছাত্র দলকে বা এখন যারা আমরা সরকারি দল ক্ষমতাছে আপনাদেরকে কলঙ্ক লেপন করার জন্য কোনো রকম স্ক্রিপ্ট আমাদের সাজাতে হবে। আমরা মনে করি যে আপনারাই আপনাদের কাজের মাধ্যমে আপনারা বিভিন্নভাবে বিতর্কিত হবেন। কারণ কি জানেন, আপনারা বলেন ইসলামিক দল কিন্তু কাজ করেন মানে অনৈতিক, অযৌক্তিক। আপনারা জান্নাতের টিকিট আচ্ছা, দেন। ধরেন আচ্ছা, আমি একটা আপনি তো অনৈতিক কাজ ঢাকা করলাম। বিশ্ববিদ্যালয় এর জন্য আমি আপনি আপনাকে আমাকে বলি, মারতে পারেন। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধরেন আমি student, একটা অনৈতিক কাজ করলাম, না ধরেন অবশ্যই ধরেন ওরা করছে, অবশ্যই তাই বলে সেটা আপনি আইনের আমাকে মারতে শাসন। পারেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে থেকে, আমি ওটা হলে থেকেছি, হলে যখন এইরকম একটা ঘটনা ঘটে তখন সাধারণ শিক্ষার্থীকে কি নিয়ন্ত্রণ করা যায়? আপনি বলেন আমি পারবো না। আমি যেটাকে বলতে চাচ্ছি, ইসলামিক দল আপনারা, আমি নির্বাচনের আগে আমার বাসা ঝিনাইদহ শৈলকুপা আসনে, আমি অসংখ্য ভিডিও আপনাকে দেখাতে পারবো। আপনাদের মহিলা কর্মীরা বলছে যে আমরা জান্নাতের টিকিট দেব, জামাত ইসলামিক দল, এই দলকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। কত বড় নাফরমানি, মুনাফিকি চিন্তা করছেন আপনি একবার? তার সাথে ইসলামকে ছাত্র বিক্রি করা। সংঘাতের আজকের যে ঘটনা, এর সাথে তো আর তার কোনো সম্পর্ক নেই। সংকট নেই, কিন্তু আমি বলছি যে তারা যে উদ্বুদ্ধ পরিস্থিতি তৈরি করে দেয়, এর প্রতিবাদে কাউন্টারে আমরা কথা বলতে গেলেই আপনি যদি আপনারা একটি তো কথা ঘটনা, বলছেন না ভাই। আপনি যে একটি আপনারা ঘটনা, সরাসরি হামলা করছেন। এই যে আমি আরেকটি কথা বলি, একটু বলি আর কি। দেখুন, এখন তো আপনি যে একটু আগে বললেন যে জামাতের সাথে বিএনপির জোট ছিল, ভালো কথা, একসময় রাজনৈতিক জোট থাকতেই পারে। এখন তখন তারা রাজাকার ছিল না, এখন হয়ে তখন তারা রাজাকার ছিল। আমরা বলেছি তো রাজাকার ওয়ান্স টাইমস রাজাকার অলওয়েজ রাজাকার, তাকে রাজাকার বলতে হবে আর কি। তারেক রহমান ওই সময় কি বলেছেন এটা বলতে হবে, শুনে আসেন। আমি আপনাকে বলি, Available আছে, রাজাকারকে online রাজাকার বলতে হবে এবং আপনাদেরকেও স্বীকার করতে হবে যে 1971 সালে জামাতের ভূমিকা খারাপ ছিল, ওই জন্য আমরা লজ্জাই পাবেন না, সরি বললেন, একটা কিছু বলতে হবে আপনাদেরকে। যদি ওই সময় আমি মনে করি যে এই সময় ওটা বলেন, আপনাদের শাহ আজিজুর রহমানের ব্যাপারে বলেন, আব্দুর রহমান বিশ্বাসের ব্যাপারে বলেন। 1971 সালের ঘটনার কারণে জামাত যেমন বিতর্কিত এবং অবস্থানে আছে, এই 24-এর ঘটনার কারণে কিন্তু আওয়ামী লীগ আজীবন কিয়ামতের আগ পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু দায়ী থাকবে। 1971 সালে যেমন জামাত দায়ী আছে, 24-এ আওয়ামী লীগ দায়ী থাকবে। এটা তো একটা এই অসমতা দুইটাই হলো। গণহত্যার, 71 কে জামাত ক্ষমতায় ছিল? এই দুই না, আপনারা আপনি এই টিক্কা- বাংলাদেশ, আপনি টিক্কা ভুট্টোর দায় জামাত এই ক্ষমতায় বাংলাদেশ ছিলেন। গড়ার জন্য আপনার দলের নেতাদের যে ভূমিকা থাকার দরকার ছিল সেই ভূমিকায় আপনারা ছিলেন না। স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে আপনারা না, না, লড়াই করেননি। আপনারা এইটা বলে তো আপনারা আওয়ামী লীগকে লড়াই normalize করেছেন। করতেছেন ভাই। আপনারা লড়াই আপনি করেছেন, এইটা বলে আওয়ামী লীগকে normalize normalize করছেন। আমি বলছি, আওয়ামী লীগ সরাসরি গণহত্যা চালিয়েছে। অবশ্যই শেখ হাসিনার ফাঁসি আর রায় হয়েছে। 71-এ আপনারা গণহত্যার পক্ষে ছিলেন, আর আমরা 24-এ গণহত্যার শেখ পক্ষে হাসিনা ছিলাম না। গণহত্যা চালিয়েছেন। আপনি এটা দুইটা বলে জিনিস আমি আপনি বলবো যে দুইটাকে সেম ঘটনা, same ঘটনা আমি আপনাকে বলি। টিক্কা ভুট্টোর দায় জামাতের না, না, উপর আমি চাপায় আপনাকে আপনি বলি, হাসিনার অপরাধ এই লঘু দুই- করতেছেন। এই দুই যে গণহত্যা, অবশ্যই কোনো আমরা সবার আগে একজন ছাত্র দলের একজন কর্মী হিসাবে আমরা এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার বিচার চাই এবং আওয়ামী লীগের বিচার চাই। কোনো নরমালাইজ করার সুযোগ নেই। আমরা এই টক শো থেকে তাহলে এবং আমরা এটাও বলেন, প্রত্যেকটি বক্তব্যে, এটাও বলেন 13 সালে শাহবাগ প্রত্যেকটি কায়েমের মিছিলে, মাধ্যমে যে প্রত্যেকটি যে গণহত্যা বক্তব্যে চালানো হয়েছে, আমার নেতা এবং আজকে জাতীয় বলেছেন, নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমার নেতা, এটার বিচার চান কিনা আমার বলেন? নেতা আজকে বলেছেন 13 সালে শাহবাগ কায়েমের মাধ্যমে যে জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, এটার বিচার চান? আমাদের নেতা আজকে বলেছেন যে জুলাই আগস্টে আন্দোলন সংগ্রামে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের প্রত্যেকের বিচার করতে হবে। তারা বিচার নরমালাইজ করার কোনো সুযোগ নেই। আপনার সাথে আমার হাজার রাজনৈতিক বিতর্ক হবে, তর্ক হবে, কিন্তু এই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের জন্য কোনো ছাড় হবে না। এটা নিয়ে আপনি বক্তব্য দেখলে আমার সাথে আপনার দ্বিমত হবে। আপনার সাথে আমার হাজার তর্ক হবে, বিতর্ক হবে, ক্যাম্পাসগুলোতে অবস্থান নিয়ে, আপনার অবস্থান নিয়ে, আমার অবস্থান নিয়ে, কিন্তু আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আমার সাথে আপনার একমত থাকতে হবে। যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে যুদ্ধাপরাধের বিচার করা উচিত। এটা আমি সবসময় বলি, আমরা বললাম যে কোনো অপরাধীর, আপনি আগে অপরাধী বলেন যে এটা- দলেরই হোক, এটা আমি অন্যায় আপনাকে বিচার হয়েছে বলতে কিনা? চাই, এটা কি ন্যায় বিচার ছিল নাকি অন্যায় বিচার আমি হয়েছে? আপনাকে যে জিনিসটা হাসিনা বলতে- যেটা করেছে এটা কি জাস্টিস ছিল না ইনজাস্টিস ছিল? হাসিনার কোর্ট, ক্যাঙ্গারু কোর্ট যে মামলাগুলো হয়েছে সেটা আমরা তো বলেছি, আমরা তো ওইটাই দেখাইছি ভাই। আপনি ওইটা নামাইতে বলতেছেন কেন? যে আপনার নেতাকে যে অপরাধে জামাত ফাঁসি দিয়ে শিবিরের, দিছে, আমরা বলি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি আমরা ঝুলাইছি। আপনি যতই আপনি যে বললেন যে নরমালাইজ করার চিন্তা, আপনি শিবিরের একজন দায়িত্বশীল নেতা, আমি ছাত্র দলের একজন দায়িত্বশীল নেতা। আমার বিএনপির কোনো নেতা যদি কোনো অপরাধ অতীতে করে থাকে সেটার দায়টা স্বীকার করে নেয় আমার জন্য সব থেকে ভালো। এটা নিয়ে তর্ক করতে গেলে আরো বেশি তর্ক হবে। আমি মনে করি যে কেউ আমার দলের কোনো নেতা হলে বা আমি ব্যক্তিগতভাবে কোনো এটা তো অপরাধী হলে যেকোনো একটা issue সেই না। অপরাধ থেকে স্বীকার করে এটা নিয়ে কথা হলো দেয় বাংলাদেশে সব থেকে ফ্যাসিবাদ সুন্দর এবং কায়েম হয়েছে যৌক্তিক শাহবাগের প্রণালী। মাধ্যমে। আপনি ওই শাহবাগকে স্বীকার করেন কিনা যে শাহবাগের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম হয়েছে? শাহবাগের মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম হয়েছে,
না অন্য ঘটনায় ফ্যাসিবাদ কায়েম হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পক্ষে বিপক্ষে কিন্তু আমি আপনি সবাই লড়াই করেছি। হ্যাঁ, সবাই লড়াই করেছে। আমরা কিন্তু 17 বছর আপনাদের- যাবত আপনাদের কথা এই তো যে ভাই ওদের জুলাই পক্ষে আগস্ট যাচ্ছে। কখনোই না। তাহলে আপনি খোলামেলা বলেন আমি যে আপনাকে আপনি বলি, শাহবাগের এগেইনস্টে, আমি শাহবাগ যে মানুষকে হত্যা করার লাইসেন্স দিয়েছে আমি সেটার আপনাকে এগেইনস্টে। বলি, আমি কখনোই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে আমরা বিশ্বাস করি না। So, সেটাই তো আমরা দেখিয়েছি। আপনার উপর মানে বেগম রোকেয়া অনৈতিকভাবে ইউনিভার্সিটির প্রদর্শনীতে ওই জিনিসটাই আপনার উপর দেখানো। অনৈতিকভাবে হামলা হোক, আপনি অন্যায়ের শিকার হন, জুলুমের শিকার হন, আমরা চাই না। কারণ কি জানেন, আমরা 17 বছর যাবত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আপনারাও লড়াই করেছেন। আমরা কখনোই ফ্যাসিবাদকে এই বাংলাদেশে ফিরিয়ে আসতে দিব না, এবং প্রত্যেকটি ঘটনায় ফ্যাসিবাদের সাথে যারা জড়িত এদের বিচার আমরা চাই এখান থেকে। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে আপনারা যে কোনো ঘটনা, এখন বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আপনি তো দায়িত্বশীল জায়গা আছেন, কেন্দ্রীয় নেতা আছেন, ক্যাম্পাসে আপনার নেতাকর্মীদেরকে বলবেন যে একটা ঘটনা ঘটিয়ে দিয়ে এরপরে ছাত্র দল কি করলো সেটা বিচার আগে করতে যাবেন না। আপনার নেতাকর্মীরা কি ঘটিয়েছেন, আপনার নেতাকর্মী কি ঘটিয়েছেন সেটার আগে বিচার করবেন। আমরা কিন্তু আপনি জানেন কিনা জানি না, 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা কিন্তু অসংখ্য আমাদের দলীয় নেতাকর্মীদেরকে শাস্তি দিয়েছি, যেটা আমাদেরকে অযৌক্তিক মনে হয়েছে, অনৈতিক মনে হয়েছে, অন্যায্য মনে হয়েছে। আমরা আমার নেতাকর্মীর বিরুদ্ধে এমনকি মামলাও করেছি আমরা নিউ মার্কেট থানাতে একটি ঘটনাতে। তো আমরা কিন্তু তারেক রহমানের নির্দেশনায় উনি 17 বছর পরে বাংলাদেশে ফিরে আসার পরে কিন্তু উনি কিন্তু আমি শেষ করি 5-10 সেকেন্ড শেষ করব। উনি কিন্তু বলেছেন যে সত্য এবং ন্যায়ের সাথে বাংলাদেশ পরিচালিত হবে, মহানবীর কথা বলেছেন, উনি স্বপ্নের কথা বলেছেন। বাংলাদেশে উনি একমাত্র ব্যক্তি, সারা পৃথিবীতে উনি একমাত্র ব্যক্তি যার বাবা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিল, যার মা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিল। উনি সততার সাথে, নৈতিকতার সাথে এবং সকলের সমালোচনাকে সহ্য করে নিয়েই বাংলাদেশকে পরিচালনা করার মতো সেই সহনশীলতা তারেক রহমানের আছে। আপনারা তাকে সহযোগিতা করেন, আমরাও তাকে সহযোগিতা করি। অসংখ্য ধন্যবাদ ডক্টর আখতার হোসেন মজুমদার। আমরা আপনার কাছে যেতে চাই, আপনি শুনছিলেন দুজন ছাত্রনেতা যেসব বক্তব্য দিচ্ছিলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ঘটনাগুলো নিয়ে এই সংঘাতের সূত্রপাত, সেগুলোকে আপনি কিভাবে দেখেন? রাজাকার মুক্তিযুদ্ধ বিতর্ক বা অন্যান্য যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন সেটিও যদি একটু উল্লেখ করেন। হ্যাঁ, আমি ধন্যবাদ। যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে সংঘাত সংঘর্ষ, আমার মনে হয় যে দুজনের কথা থেকে আমি যা বুঝলাম, তারা তো কেউ এটাকে চান না, এটাই আমি বুঝতে চাই। বাংলাদেশের মানুষ যেভাবে চান না, তারাও চান না, এবং এটা আর সন্ত্রাসের না হোক এটাই চান। এটা আমার থেকে আকাঙ্ক্ষা এবং আমার অবজারভেশন, আমি বুঝতে চাই এটা। এখন যে বিষয়টা দাঁড়ালো যে এই জাতীয় সংঘাত সংঘর্ষের সাথে যারা জড়িত হচ্ছেন তারা কি কেউ উপকৃত হবেন? ছাত্র দল বলি বা শিবির বলি, কেউ কেউ উপকৃত হবে এই সংঘাতের মধ্যে দিয়ে? আমার তো মনে হয় না যে এই দুই পক্ষের কেউ উপকৃত হবে, বরং অন্য পক্ষ, তৃতীয় পক্ষ বা বাংলাদেশের পরিস্থিতি ভালো চায় না এরকম পক্ষরাই কিন্তু একেবারে খুশি হবে এবং উপকৃত হবে। এই বিষয়টাকে এভাবে চিন্তা করে আমার মনে হয় আরো শক্তভাবে কমিটমেন্টটা প্রকাশ হওয়া দরকার। দুই নেতা এখানে যেভাবে বলেছেন, তারা নিশ্চয়ই তাদের দলের ফোরামে সেভাবে কথাবার্তা বলবেন, এবং অন্য যারা শুনছেন তারাও ঠিক সেভাবে ভূমিকা রাখবেন। এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, বিতর্ক থাকবে রাজনৈতিক ভাবে, তো আমি আগেও বলেছি ভিন্নতা আছে, ভিন্নতা থাকবে, কথাবার্তা থাকবে, কিন্তু এই দুইটা সংগঠনের মধ্যে লম্বা সময়ে যে ঐক্যের যে জায়গাটা আছে, আমরা যখন অ্যালায়েন্স ধারণাটা নিই, তখন অ্যালায়েন্স মানে হচ্ছে পরস্পরের ইতিবাচক এবং নেতিবাচক যতটুকু কনসিডার করা যায়, কনসিডারেবল লেভেলে থাকলে কিন্তু ঐক্য হয়। তার মানে দুইটা দল সংগঠনের মধ্যে কনসিডারেবল লেভেলে ঐক্যের পয়েন্ট আছে বলে সেটা নেতিবাচক যেগুলো আছে সেগুলো সহই, এবং ইতিবাচক যেগুলো আছে সেগুলো সবাই কিন্তু তাদের মধ্যে ঐক্য হয়। সেই জায়গাগুলোকে নিয়ে নতুন করে যদি আমরা কথাবার্তা বলতে চাই, তাহলে তো উত্তেজনা বাড়বে, অনেক বেশি বাড়বে। ছাত্র দলের কিছু লিমিটেশন থাকতে পারে, শিবিরের কিছু লিমিটেশন থাকতে পারে। এই লিমিটেশন গুলো ছাত্রদের কাছে আসলে কি মানে বার্তা বহন করে? আমার তো মনে হয় যে বর্তমানে যদি এই সংগঠনগুলো নিজেদের ভূমিকা দিয়ে নিজেদেরকে প্রমাণ করতে পারে যে না, আমরা ছাত্রদের জন্য এই কাজগুলো করতে চাই, এভাবে ছাত্রদের কল্যাণের জন্য কাজ করতে চাই, এভাবে দেশ গঠনের ভূমিকা রাখতে চাই, তাহলে কিন্তু সেগুলো ছাত্রদের কাছে আকর্ষণীয় বিষয় হবে। আরেকটা বিষয় যেটা হলের আসনের বিষয়ে রাজনীতিটা বললেন, সেটা হচ্ছে যে আমি এটাও বুঝতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি শিবির কি হল দখল করে রেখেছে, এই অভিযোগ কি সত্য কিনা? আমার মনে হয় শাকিল যদি এই বিষয়ে তার সুযোগে যদি বলেন তাহলে আমি আর একটু ক্লিয়ার হবো। আমি এটা বুঝতে চাই যে ছাত্র দল হোক, শিবির হোক বা অন্য যে কোনো সংগঠনে হোক, এই পরিচয়ের কারণে কেউ হলে উঠবেও না, কারো হলে উঠা বাধাগ্রস্ত হবে না।
তারা তাদের মেধা বা যে হিসেবে হলের আসন বন্টনের নীতিমালা যেগুলো আছে সেভাবে বন্টন হচ্ছে কিনা সেটা হচ্ছে বিষয়। বাকি দল হিসাবে তার ভাগ বাটোয়ারা আমরা ঠিক আমরা চাই না যে দল হিসেবে ভাগ বাটোয়ারা হবে। দল হিসেবে এভাবে যদি মেরিট হিসেবে হয় তাহলে কিন্তু দলের লোকেরাই পাবে, কেউ না কেউ তো পাবে, সেভাবেই তো বন্টন হবে, সেটা তো সমস্যা নেই। সুতরাং এটাকে যদি আমরা যদি নিশ্চিত করতে পারি যেটা হলের আসন বন্টনটা নীতিমালা হচ্ছে, নিয়ম অনুসারে হচ্ছে, মেধা অনুসারে হচ্ছে, তাহলে ছাত্ররা কিন্তু এর মধ্যে থেকে ভালো মেসেজ পাবে এবং জুলাই পরবর্তী বাংলাদেশের যে একটা স্বাদ, যেটাকে আমি বলি টেস্ট, যেটা সেটা কিন্তু ছাত্ররা হলে যদি এরকম একটা নীতির মাধ্যমে যদি হলের আসন বন্টন হয় তাহলে কিন্তু তার অন্তত একটা উপকারের জায়গা তারা চিহ্নিত করতে পারবে যে না, আমরা জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই বাংলাদেশ পেয়েছি। তো এই জায়গা থেকে আমার যে আশাটা আকাঙ্ক্ষাটা আমি আগেও বলেছি সেটা হচ্ছে যে আমাদের মধ্যে গুরুত্ব যতটুকু আছে এটাকে কমানোর চেষ্টা করতে হবে। রাজনীতিটা বললে যে না ঠিক আছে, কিছু সাজেশনও দিল শাকিলকে, সেগুলো যদি তারা তাদের মনে রাখে এবং পরস্পর সবাই কিন্তু সবার গুলো মনে রাখে আর কি। আমার মনে সাজেশন তো পরস্পর পরস্পর দিচ্ছে, কথাবার্তা আছে, সেগুলো মনে রাখলে আমাদের সমস্যাগুলো কমবে। আমরা চাই যে যতটুকু হয়েছে এনাফি জানা আর না, আর যেন না বাড়ে, এবং যেখানে যতটুকু যে ক্যাম্পাস যতটুকু যে পর্যায়ে আছে এটাকে যদি সমাধান উদ্যোগ নেয় তাহলে ভালো হবে। এখানে অসংখ্য পেশি ধন্যবাদ, শক্তির মাধ্যমে নিজেদের সমর্থন আদায় করা, ছাত্রদের কাছ থেকে সমর্থন আদায় করার বাংলাদেশ বোধহয় এখন আর নাই। কেউ যদি চেষ্টা করে, সেটা শিবির চেষ্টা করুক আর দল ছাত্রদল চেষ্টা করুক, কারোর কিন্তু এই জাতীয় প্রচেষ্টা কিন্তু সফল হবে না। জি। এটা কিন্তু আমাদের অন্তত আমরা যারা এই অবস্থান থেকে দেখছি আমাদের কাছে এটা খুব পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ জনাব রেজাউল করিম শাকিল। আপনার বক্তব্য শুনবো, আমরা শেষের দিকে আছি। আপনি বলবেন এই পর্যায়ে যে কেন আসলে মানে এই ঘটনাগুলো থেকে উত্তরণের আসলে পথকে আমরা তো এই জিনিসটা দেখতে চাই না, এবং যেটি স্যার বলছিলেন যে দুপক্ষের এই সংঘাতে আসলে তো লাভবান হবে হয়তো অন্য কেউ, কিংবা এই যে জুলাইয়ে যে ঐক্য তৈরি করেছিল তাতে যখন ভাঙন ধরে নিঃসন্দেহে সেটি নেতিবাচক। সুতরাং এ থেকে উত্তরণ কিভাবে পাওয়া যায়? জি ধন্যবাদ। স্যার একটি প্রশ্ন করেছে, আমি একটু মানে জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আসলে কি হল দখলে রেখেছে কিনা। দেখেন, শিবিরের কাজে যে ফরম্যাট, কাজে যে ফরমেশন, সেই ফরমেশনে হল দখল করে আমার আসলে লাভ নাই। মানে আমি তো শোডাউন নির্ভর দল না, আমি তো গণরুম চালাইতে পারবো না আসলে, এটা আমি পারবো না, লিটারালি আমার ওই সক্ষমতা নাই। আমি তো একটা ছেলেকে হলে জোর করে রেখে আমার পিছনে মিছিল দেওয়াতে পারবো না। সো হল দখলের যে পলিটিক্স, এই পলিটিক্সের সাথে শিবিরের কার্যপ্রণালী আসলে মেলে না। সো আমি আমার ইন্টারেস্টের জায়গা থেকে কখনো হল দখল করতে চাইবো না। সো ঢাকা বিশ্ববিদ্যালয় তো বটেই, অন্য কোনো ক্যাম্পাসে আমাদের হল দখলের প্রয়োজনীয়তা নাই। সেকেন্ড যেটা হলো, জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত বিএনপি, ছাত্রদল, যুবদলের হাতে ৩ শতাধিক মানুষ খুন হয়েছে। এর মধ্যে শুধু ১০০ মানুষ তারা নিজ দলের লোকজনকে হত্যা করছে। তো আপনি যদি ১০০ মানুষ নিজ দলের লোকজনকে হত্যা করে থাকেন তাহলে বুঝেন ইন্টারনালি দলের মধ্যে কী পরিমাণ সংঘাত সহিংসতার প্র্যাকটিস আছে। সো দলের মধ্যে এটা প্র্যাকটিস থাকলে স্বাভাবিকভাবে এটা বাইরেও মানুষ এটার ভিকটিম হইতে থাকে। জুলাই বিপ্লবের কতটুকু ব্যবস্থা নিয়েছে সেটা আমরা দেখব। জুলাই বিপ্লবের পর এখন পর্যন্ত ছাত্রদল, যুবদল, বিএনপির হাতে ১ শতাধিক ধর্ষণ হয়েছে। কয়টা ধর্ষণের বিচার হয়েছে? সো এগুলো খুব মানে সিরিয়াস ব্যাপার। কিন্তু স্যার আর প্রশ্ন করেছেন আছে আপনার কাছে না, মানে এগুলো প্রত্যেকটা ঘটনা ডকুমেন্টেড। আমাদের কেন্দ্রীয় মানবাধিকার বিভাগ থেকে একটা মন করে না, প্রত্যেকটা ঘটনা জাতীয় এবং প্রিন্ট মিডিয়ার পত্রিকা, তাদের নিউজ লিঙ্ক কাটিং সহ সবগুলো আমরা প্রত্যেক মাসে আমাদের মানবাধিকার বিভাগ থেকে আমরা এগুলো পাবলিশ করে থাকি এবং মিডিয়া হাউসগুলোতে আমরা পৌঁছায় থাকি। তারপর হচ্ছে মাদ্রাসার হুজুরদের কাহিনী, এটা আপনাদের মাদ্রাসার হুজুরদের সাথে শিবিরকে মিলাই লাভ নাই। তারপর হচ্ছে স্যার আর কি প্রশ্ন করেছেন যে সিটের ব্যাপারে, আমরা ডাকসুর শুরু থেকেই একটি সিট নীতিমালার ব্যাপারে, একটা স্থায়ী সিট নীতিমালা, যেটার ফলে কোনোদিন মানে প্রাতিষ্ঠানিকভাবে গণরুমের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে, এটা চেষ্টা আমরা করছি। আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জিনিসটা মানে করতে পারে নাই। লাস্ট আপনি যেটা প্রশ্ন করেছেন যে এগুলার আসলে শেষ কিভাবে, এটা শেষ হলো আপনি যদি আমার জুলাই প্রদর্শনীতে হামলা বন্ধ করে দেন, আপনি যদি হলে যায় হামলা বন্ধ করে দেন, ঢাকা আলিয়া তালামারা বন্ধ করে দেন, প্রিন্সিপালের উপর হামলা বন্ধ করে দেন, হসপিটালে হামলা বন্ধ করে দেন, কালকেই পরিস্থিতির উন্নতি হবে। আমি 5টা ক্যাম্পাসে জিতার পর একটা ছাত্রের গায়ে আজ পর্যন্ত হাত তুলি নাই। যদি ছাত্রদলের মতো 91-তে ডাকসু জেতার পর যেভাবে চিরতরে ডাকসু বন্ধ করে দিছে আর মানে গেস্ট রুম গণরুম চালু করছে, আমরা সেটা করতাম তাহলে এই প্রশ্নটা আসতে পারতো, কিন্তু আমরা সেটা করি নাই। জনাব রাজু আহমেদ, আমার বাড়ি ঝিনাইদহে, লালনের এরিয়ার মানুষ আমরা। তো একটা লালনের একটা বিখ্যাত গান আছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথে না চললে পাবিনি মানুষের দর্শন।
তো শিবিরের ক্ষেত্রে আমাদের এই গানের এই কলিগুলো তারা মনে রাখলেই সব সমাধান। সত্য বললে, সুপথে চললে তাহলে মানুষের দর্শন পাবে, মানুষের ভালোবাসা পাবে। অর্থাৎ যদি সত্য না বলে, মিথ্যা বলে, সংঘাতের পথে চলে করে এগুলো বাড়তে থাকবে। তারা সত্য এবং সুন্দরের পথে চললেই সকল সংঘাত আমরা পরিহার করে আগামীর যে বাংলাদেশ তারেক রহমান বিনির্মাণ করতে চান, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর আখতার হোসেন মজুমদার, আপনাকেও। আমরা বিদায় নিব। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত তিনজন আলোচকের কথা সূত্র ধরে শুধু এটুকুই বলবো, রাত পোহালে 5 আগস্ট। ইতিহাস আসলে কেবলমাত্র স্মরণ করার বিষয় নয়, এটি থেকে শিক্ষা নেওয়ার বিষয়। সেই শিক্ষা আমরা কতটা নিতে পারছি সেই প্রশ্ন রেখেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।